আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের উচ্চতর গণিত ক্র্যাশ কোর্সের আজকের লেকচারে। তো আজকে হচ্ছে আমরা আমাদের চ্যাপ্টার 13 অর্থাৎ ঘনজ্যামিতি যে চ্যাপ্টারটা আছে এটা নিয়ে মূলত আলোচনা করব। তো আলোচনার শুরুতে আমরা আসলে দেখে নিই আসলে কি নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি বা বেসিকটা কি। তো ফার্স্টে আসলে হচ্ছে মৌলিক ধারণা, অর্থাৎ আমরা যে একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব এটার মৌলিক কিছু ধারণা আমার থাকবে। তো ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে সমতল অর্থাৎ প্লেন সারফেস। এটা কি বলতে পারেন যে আমাদের যে বোর্ড যেটা আছে স্মার্ট বোর্ড, এটা একটা সমতল। তো এইটাকে যদি আমরা একটা তল কল্পনা করি তাহলে এটাই হচ্ছে একটা সমতল অর্থাৎ প্লেন সারফেস। কিন্তু এটা যদি হয় কার্ভ, সেক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে বক্রতল বা কার্ভ সারফেস। যেমন আমার হাতে যে রিমোটটা আছে এটার অপোজিটটা দেখেন কিন্তু একটা কার্ভ আকৃতির আছে, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ একটা সমতল আকারে। তো এটা হচ্ছে একটা সমতল। আর যদি সমতল না হয় দেন এটা হচ্ছে বক্রতল বা কার্ভ সারফেস। দেন আমাদের পরের অংশ যে ঘন জ্যামিতি, সেটাকে আমাদের চ্যাপ্টারের নাম দেখলাম হচ্ছে আমরা ঘনজ্যামিতি। তো ঘনজ্যামিতির মধ্যে আসলে এটা আমরা অলরেডি আমরা বাস্তব জীবনে সবকিছুই মোস্ট প্রবলি আমাদের বেশিরভাগ জিনিসই আমাদের হচ্ছে 3 ডাইমেনশনাল। তো এইগুলোর মধ্যে একটা হচ্ছে ঘনজ্যামিতি বলা হয়। সেটা কি, যে গণিত শাস্ত্রে যে শাখার সাহায্যে ঘন বস্তু এবং তল, রেখা ও বিন্দুর ধর্ম জানা যায় তাকে ঘনজ্যামিতি বা জিওমেট্রি অফ স্পেস বলা হয়। এর মধ্যে একতলীয় রেখা, সেটা কি একটা তল তার উপর যদি কোনো রেখা থাকে, বা আমরা ডেফিনেশনটা দেখি যে একাধিক সরলরেখা যদি একই সমতলে অবস্থিত হয় দেন তাদের সকলের মধ্যে দিয়ে একটি সমতল অঙ্কন করা সম্ভব হয়, তাহলে ওই সরলরেখাগুলোকে একতলীয় সরলরেখা বা একতলীয় রেখা বলে। এটা কি, ফর এক্সাম্পল আমরা হচ্ছে এই একটা রেখা আঁকলাম, এই আরেকটা, এই আরেকটা, এই প্রত্যেকটা সরলরেখা যদি কিনা কি বলছে যে সমতলে অবস্থিত, একই সমতলে অবস্থিত হয়, এই সরলরেখাগুলো আছে এগুলো যে একই সমতল অর্থাৎ এই যে বোর্ডে যে সারফেসটা আছে বা তলটা আছে এখানে অবস্থান করে, দেন এই এদের মধ্যে দিয়ে যদি কিনা আমরা একটা সমতল অঙ্কন করা পসিবল, সেইটা সমতলটা কি আমাদের বোর্ডের সারফেসটাই। তো যদি হয় দেন এই প্রত্যেক সরলরেখাকে একতলীয় রেখা বলা হয়। একই তলের উপর অবস্থান করলে তাদেরকে হচ্ছে একতলীয় রেখা বলা হয়। পরের অংশ হচ্ছে আমাদের সমান্তরাল তল। সেটা হচ্ছে যে দুইটা সমতল যদি পরস্পর ছেদ না করে, অর্থাৎ ফর এক্সাম্পল আমাদের বইয়ের যে লেয়ার বা আমরা এই ক্যালকুলেটরটা দেখতে পারি যে এই একটা লেয়ার, এই আরেকটা লেয়ার, এখন এই দুইটা লেয়ার যদি কিনা পরস্পর স্পর্শ না করে, অর্থাৎ আমরা জানি যে দুইটা রেখা, রেখা দিয়ে আগে চিন্তা করি যে দুইটা রেখা যদি কিনা সমান্তরাল অবস্থায় থাকে তাহলে কিন্তু তারা কখনোই মিলিত হয় না। কিন্তু যদি সামান্য একটু কার্ভ থাকে তাহলে ইনফিনিটি দূরত্ব যাওয়ার পর হলেও তারা একটা আরেকটাকে ইন্টারসেক্ট করে। তো সমতলের ক্ষেত্রেও সেম, যে দুইটা তল যদি কিনা তাদের মধ্যে কোনো সংস্পর্শ না হয়, অর্থাৎ কোথাও যদি ছেদ না করে, দেন এদেরকে বলা হচ্ছে সমান্তরাল তল। অর্থাৎ যদি সামান্য অ্যাঙ্গেল থাকে সেক্ষেত্রে কোনো না কোনো জায়গায় যেয়ে তারা হচ্ছে ইন্টারসেক্ট করবে, বাট যদি না থাকে অর্থাৎ কোনো জায়গাতেই যদি মিলিত না হয়, তার মানে কি বলা যাবে যে দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি, অর্থাৎ দুইটা সমান্তরাল রেখা। তো এরপরটা যে সমতলের সমান্তরাল রেখা, অর্থাৎ একটা সমতল তার সমান্তরাল রেখা আরেকটা হইতে পারে। ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের সমতল, এটা হচ্ছে আমাদের সমতল, দেন এটা একটা রেখা, এটা সমান্তরাল যদি হয় দেন এটাকে বলা হয় সমান্তরাল রেখা। দেন হচ্ছে তলের লম্ব রেখা। তো এটা যদি একটা লম্ব হয়, সরি, এটা যদি আমাদের তল হয়, তাহলে এর উপরে যদি আমরা একটা রেখা আঁকি দেন এটাকে বলা হচ্ছে তলের লম্ব রেখা। যেমনটা এখানে দেখা যাচ্ছে যে আমাদের একটা তল হচ্ছে কিউব, আর যে অংশটা আছে এর মধ্যে আমাদের পিও যেটা, এটা হচ্ছে একটা লম্ব রেখা। আমরা এখান থেকে আরো ইজিলি 3 ডাইমেনশনাল অবজেক্টের মাধ্যমে দেখতে পাই। এটা যদি আমাদের একটা তল হয় সমতল, দেন এটা হচ্ছে আমাদের রেখা, এটা হচ্ছে এই তলের উপর লম্ব, অর্থাৎ এই অ্যাঙ্গেল যেটা আছে এই তল এবং রেখার মধ্যে সেটা হচ্ছে 90 ডিগ্রি। এরপর বলা হচ্ছে তির্যক রেখা, যে কোনো একটা সরলরেখা যদি একটি সমতলের সাথে সমান্তরাল বা লম্ব না হয়, অর্থাৎ এরকমও না এরকমও না, সামান্য ইনক্লাইন্ড অবস্থা, অর্থাৎ সামান্য বেঁকে আছে, অর্থাৎ সোজাও নাই একদম সমান্তরালও নাই, সামান্য বেঁকে আছে, যে কোনো দিকে বেঁকে থাকতে পারে, দেন এটাকে বলা হচ্ছে সমতলের তির্যক রেখা, অর্থাৎ বাঁকা রেখা যে কোনো একটা। এবং উলম্ব রেখা বা তল স্থির অবস্থায় ঝুলন্ত ওজনের সুতার সঙ্গে সমান্তরাল কোনো একটা রেখা বা তলকে খাড়া বা উলম্ব তল বলা। অর্থাৎ একটা তল যদি থাকে এই টাইপের যদি থাকে খাড়া বা ঝুলন্ত, দেন এটাকে বলা হচ্ছে উলম্ব তল। তারপর পরের অংশ দেখি যে আনুভূমিক তল ও রেখা। সেটা কি, যে কোনো একটা সমতল একটি খাড়া সরলরেখার সাথে লম্ব হলে, অর্থাৎ কোনো একটা সমতল কোনো একটা খাড়া সরলরেখার সাথে যদি লম্ব হয়, এই একটা খাড়া সরলরেখা এর সাথে যদি লম্ব হয় দেন এটাকে বলা হচ্ছে আনুভূমিক তল। অর্থাৎ এই সারফেসটা এটা হচ্ছে খাড়া লম্ব, দেন এটার সাথে হচ্ছে লম্ব, অর্থাৎ খাড়া সরলরেখা, দেন এটার সাথে যদি 90 ডিগ্রি কোণে থাকে এটাই হচ্ছে আলটিমেটলি একটা আনুভূমিক তল। এবং এটা যদি একটা রেখা হয় দেন এটা হচ্ছে আনুভূমিক রেখা। এরপর সমতল বা নৈকট্যলীয় চতুর্ভুজের যে কনসেপ্ট, সেটা হচ্ছে যে কোন একটা চতুর্ভুজের বাহুগুলোর সবই যদি একই তলে থাকে। ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের একটা তল, এর মধ্যে আমি যদি একটা চতুর্ভুজ আঁকি
দেন এই তলের উপরে থাকবে 4টা বাহু, দেন এটাকে বলা হচ্ছে একই তলীয় বা সমতলীয় চতুর্ভুজ। আর যদি নৈকতলীয় হয় সেটা কি, এটা 2টা বাহু আছে এখানে আছে, ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের চতুর্ভুজ, জাস্ট ইমাজিন এটাই আমাদের চতুর্ভুজ, এই অংশটা জাস্ট। এখন আমি যদি এটা এইভাবে রাখি, তার মানে পুরাটাই হচ্ছে আমাদের বোর্ডের উপরে আছে, অর্থাৎ 4টা বাহু কিন্তু বোর্ডের উপরে আছে, সেক্ষেত্রে এটা হচ্ছে একটা সমতলীয় চতুর্ভুজ। কিন্তু যদি এরকম হয় যে এই 2টা বাহু যেটা আছে এখানে রাখলাম, বাকি 2টা ফাঁকা জায়গায়, অর্থাৎ 2টা আছে এই সমতলে, বাকিটা আছে এখানে আরেকটা তল যদি কল্পনা করি এখানে, অর্থাৎ 2টা ভিন্ন তলে আছে, দেন এটাকে বলা হচ্ছে নৈকতলীয় চতুর্ভুজ। এরপর দ্বিতল কোণ, সেটা হচ্ছে 2টা সমতল সরলরেখায় ছেদ করলে তাদের ছেদ রেখাস্থ যে কোনো বিন্দু থেকে ওই সমতল দ্বারা প্রত্যেকের উপর ওই ছেদ রেখার সাথে লম্ব এরূপ একটি রেখা অঙ্কন করলে উৎপন্ন কোণ হচ্ছে সমতল দ্বয়ের অন্তর্গত দ্বিতল কোণ। তো 2টা তল যে কোণ উৎপন্ন করে এটাই মূলত মেনলি। তো আমরা এর পরের পার্ট দেখতে পারি। এবার আসে হচ্ছে আমাদের ঘনবস্তু। তো ঘনবস্তুটা আমরা যে বললাম যে ঘন জ্যামিতি, তো ঘনবস্তুটা এখানে চলে আসছে। সো ঘনবস্তু কি, যে একখানা বই বা একখানা ইট বা একটি বাক্স বা একটি গোলাকার বল সবই ঘনবস্তু। অর্থাৎ আমরা নর্মালি যা দেখি আমাদের চোখের সামনে 3 ডাইমেনশনাল প্রত্যেকটাই হচ্ছে ঘনবস্তু। তো এইটার একটা বৈশিষ্ট্য দিচ্ছে যে তারা প্রত্যেকেই কিছু পরিমাণ স্পেস দখল করে থাকে। এটা কি, এটা ফর এক্সাম্পল একটা বালতি, এর মধ্যে পানি আছে, এর মধ্যে যদি এই পাথরটা ফেলেন দেখবেন একটা কিছু অংশ পানি কিন্তু উপরে উঠে যাবে, অর্থাৎ তারা একটা জায়গা দখল করে। বাট আমাদের নর্মালি আমরা তো দেখি না, বাট আমাদের এখানে কিন্তু বাতাসটা আছে, অর্থাৎ বাতাসের যে প্রেশার এটাকে হয়তো সামান্য, এই জন্য আমরা ফিল করতে পারি না, বাট অ্যাকচুয়ালি কিন্তু এটাও কিন্তু জায়গাটা দখল করে। অর্থাৎ 3 ডাইমেনশনাল যে কোনো কিছু জায়গা দখল করে, 2 ডাইমেনশনালও করে, বাট 3 ডাইমেনশনাল না হয় এটা অ্যাকচুয়ালি স্পেসটা দখল করতে পারে না, অর্থাৎ 2 ডাইমেনশনাল জাস্ট ফ্ল্যাট। এরপর বলছে আবার এক খণ্ড পাথর বা কাঠ, ইটের একটি খণ্ড, কয়লার টুকরা, এঁটেল মাটির শুকনা খণ্ড ইত্যাদি ঘনবস্তুর উদাহরণ। তবে এগুলো বিষমবস্তু, অর্থাৎ সমবস্তু বা আমাদের সাধারণ যে বস্তুগুলো দেখি, ফর এক্সাম্পল এটা একটা বক্স, এটা একটা নির্দিষ্ট শেপ আছে অর্থাৎ আকার আছে, এটাকে আমাদের সাধারণ বস্তু। বাট যদি বিষম বস্তু বলা হয়, বিষম মানে হচ্ছে ফর এক্সাম্পল একটা পাথর, এটার অ্যাকচুয়াল কোনো স্ট্রাকচার কিন্তু বের করা পসিবল না, এই পাথরটা এরকমই হয় বা এরকম থাকে, এটা কিন্তু বের করা পসিবল হয় না, এটাকে বলা হচ্ছে বিষম বস্তু। যেটা আমরা পরের প্রশ্নে যাই আমাদের। আচ্ছা, তো এর পরের প্রশ্নটা হচ্ছে যে আয়তাকার ঘনবস্তু। আয়তাকার ঘনবস্তু বলতে আমরা ইটের এক্সাম্পলটা দেখতে পারি। ইট কিন্তু একটা আয়তাকার ঘনবস্তু, সেম ভাবে আমাদের যে বক্স, আমাদের গিফট বক্স যেগুলো থাকে এগুলো কিন্তু একটা আয়তাকার ঘনবস্তুর উদাহরণ। তো এরপরে আমরা দেখতে পারি হচ্ছে আয়তাকার ঘনবস্তুর যে আমাদের বিভিন্ন ফর্মুলা, অর্থাৎ এতক্ষণ তো আমরা জাস্ট ডিসক্রিপশনে দেখলাম, এখন ফর্মুলার মধ্যে চলে আসে। তো এই জন্য আমরা একটু এটার আলাদা কিছু ডায়াগ্রাম দেখে নিই এখানে, তাহলে একটু বুঝতে সহজ হবে আমাদের জন্য। সো লেটস সে এটা হচ্ছে আমাদের একটা আয়তাকার ঘনবস্তু, আমরা হচ্ছে অ্যাঙ্গেল থেকে দেখতেছি, অর্থাৎ আইসোমেট্রিক একটা ভিউ দেখতেছি। তো এই পাশের অংশ থেকে এই একটা উপরের তল, এই একটা তল, এবং বাকি যে ডট ডট দেওয়া এগুলো হচ্ছে অপর সাইডে আছে, অর্থাৎ আমরা এক সাইড থেকে তো অপর সাইডে চিত্র দেখতে পাই না, তো এই জন্য হচ্ছে ডট দিয়ে দেখানো হচ্ছে যে এগুলো আছে অ্যাকচুয়ালি। তো এর মধ্যে এই যে রেখা এগুলো হচ্ছে অপর সাইডে আছে, বাট আমরা দেখতে পাচ্ছি না, বাট আছে যে এটা বোঝানোর জন্য এই ডটগুলো দেওয়া হচ্ছে। এখন আমরা পরের প্রশ্ন দেখি বা পরের প্রশ্নটা দেখি আমরা যে এটা দ্বারা আসলে কি মিন করা হচ্ছে। তো এখানে মিলে আমরা হচ্ছে ক্ষেত্রফল বের করা কিংবা আমাদের যে ঘনবস্তু আছে তার আয়তন বের করা, সেখান থেকে ডেনসিটি বা ভর এগুলো বের করার বিভিন্ন পদ্ধতি দেখব। শুরুতে যেটা আছে যে ধরি আমাদের যে আয়তাকার ঘনবস্তু, এটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে এবি যেটা আছে এটাকে হচ্ছে তারা দৈর্ঘ্য ধরে নিয়েছে, এটা দৈর্ঘ্য ধরা হয়েছে এ। দেন এডি যেটা আছে, এডি কোথায়, এই হচ্ছে আমাদের এডি অর্থাৎ প্রস্থ যেটা, এটাকে ধরা হয়েছে হচ্ছে বি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের বি। এবং আমাদের এ এ প্রাইম হচ্ছে এই অংশ থেকে এটা, অর্থাৎ আমরা যদি এটাকে উচ্চতা কল্পনা করি এটা হচ্ছে সি ধরা হয়েছে। তো এখন আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তল বলতে কি, ফর এক্সাম্পল এই সামনের অংশ যেটা আছে এটাকে যদি আমরা একটা তল কল্পনা করি, দেন এইটা একটা তল, এই উপরের এটা একটা আমাদের তল, এইটা আরেকটা তল, এটা একটা তল, দেন আমাদের এই সামনের এই পোর্শনটা আরেকটা তল, সামনের এই অংশটা কিন্তু আরেকটা তল, অর্থাৎ পেছন সাইডে যেটা আছে এটা আরেকটা তল। দেন আমাদের এই অংশটা কিন্তু আরেকটা তল। অর্থাৎ এরকম আমরা যদি একটা 3 ডাইমেনশনাল অবজেক্ট দেখি, আমরা জাস্ট এটাই কল্পনা করি, এই রিমোট আমাদের ক্যালকুলেটর যেটা আছে এটাকে আমরা কল্পনা করতে পারি।
ফর এক্সাম্পল এটা হচ্ছে জাস্ট একটা আমাদের ঘনবস্তু আয়তাকার, দেন এটার এই একটা তল, এই আরেকটা তল, এটা একটা তল, এটা একটা তল, অর্থাৎ টোটাল কয়টা হলো? একটা, দুইটা, তিনটা, চারটা, উপরের একটা তল, নিচের একটা তল, তার মানে টোটাল তল কয়টা বা সারফেস কয়টা? 6টা। তো এখানে এটা বলেছে 6টি পৃষ্ঠের, পৃষ্ঠ বলতে এই যে প্রত্যেকটা যে পৃষ্ঠ আছে বা তল আছে এদের ক্ষেত্রফলের সমষ্টিটা হচ্ছে টোটাল সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে কি কি আছে? ফর এক্সাম্পল এটা যদি আমাদের এ হয়, দৈর্ঘ্যটা যদি আমরা এ ধরছি, প্রস্থটা হচ্ছে বি, উচ্চতাটা হচ্ছে সি, তাহলে এই অংশের ক্ষেত্রফলটা কি? এটাকে একটা চতুর্ভুজ বা বলতে পারি আমরা আয়তক্ষেত্র, তো এটার ক্ষেত্রফল কি হবে? এবি। তো এখান থেকে আসবে হচ্ছে এবি। এইটার উচ্চতা কত হবে? এটার দৈর্ঘ্য হচ্ছে, বা এটা যদি আমরা আলাদা করে সামান্তরিক বা আয়তক্ষেত্র কল্পনা করি, দেন এটার ক্ষেত্রফল হবে হচ্ছে এসি। এ আসলে এসি। এরকম আছে কয়টা? দুইটা, আগে দুই লেখা হয়েছে। দেন এইটা যদি টোটালটা কল্পনা করি, এটার জন্য কত হবে? বিসি। এবং এই বিসি কয়টা আছে? উপরে একটা, নিচে একটা, দুইটা আছে, এই জন্য দুই। অর্থাৎ টোটাল যে আমাদের তল, অর্থাৎ একই রকম তল দুইটা, এই পাশে একটা, এই পাশে একটা, উপরে একটা, নিচে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, একই রকম তল দুইটা দুইটা করে আছে, টোটাল 6টা তল। তো এই জন্য হচ্ছে আমরা টোটালটাকে একবারে লিখে দিচ্ছি যে 2 ইন্টু এ বি বিসি সি, এবং যেহেতু ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক, অর্থাৎ একক যদি আমরা মিটারে নিই দেন বর্গ মিটার, দেখি স্কোয়ার আমাদের হচ্ছে আমরা সেন্টিমিটার নিই দেন হচ্ছে বর্গ সেন্টিমিটার, যে এককে নিই তার বর্গ হয়ে যাবে। এবং আয়তনের ক্ষেত্রে আমরা কি জানি? ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তো এখানে জাস্ট এ বি সি, অর্থাৎ এইটুকু হচ্ছে আমাদের ক্ষেত্রফল, দেন এই ক্ষেত্রফল নিয়ে কতটুকু হাইট আছে সেটা হচ্ছে সি, দেন গুণ করে দিলে এটা ঘন একক। এখন আছে কর্ণ, এই কর্ণটা একটু ইম্পর্টেন্ট, এটা আমরা দেখে আলাদা করে যে কর্ণর বিষয়টা কি, সেটা হচ্ছে বিডি প্রাইম যেটা আছে, এটা কোথায় আছে? বিডি প্রাইম যেটা, অর্থাৎ এইটাতে একটা তল, সামনের অংশ এ প্রাইম, এ বি, বি প্রাইম, এটা একটা তল, অপর সাইডে এ প্রাইম, এ ডি, ডি প্রাইম আরেকটা তল, এবং এই দুইটা তলের যে কর্নার যে সাইডটা আছে, এই দুইটার সংযোগ রেখাটাই হচ্ছে কর্ণ। এখন এটা যদি কর্ণ হয়, এটা কিন্তু দেখেন এইটা কিন্তু একটা পিথাগোরাসের উপপাদ্যের মধ্যে আমরা যেটা পড়ছি অতিভুজ, এটা কিন্তু একটা অতিভুজ, অর্থাৎ এইটা কিন্তু একটা ত্রিভুজ কল্পনা করি আমরা, এটা কিন্তু একটা 90 ডিগ্রি। এটা দেখে মনে হচ্ছে 90 ডিগ্রি না, আসলে আইসোমেট্রিক ভিউ তো এই জন্য মনে হচ্ছে এটা 90 ডিগ্রি না, বাট অ্যাকচুয়ালি কিন্তু এটা 90 ডিগ্রি। কারণটা হচ্ছে এটা আপনি যদি একটা ইটের কর্নার সাইডটা কল্পনা করেন যে এই অংশটা, এটা কিন্তু 90 ডিগ্রি কোণ আছে, অর্থাৎ তিনটা অক্ষের সাপেক্ষে এক্স ওয়াই জেড তিনটা অক্ষের সাপেক্ষে কিন্তু 90 ডিগ্রি কোণে থাকে, তার মানে এই কোণটা অবশ্যই কিন্তু 90 ডিগ্রি। তাহলে এটা আমরা ভূমি কিংবা এটাকে লম্ব কল্পনা করতে পারি, দেন এটা হচ্ছে অতিভুজ। তো অতিভুজের স্কয়ার তাহলে কি আসবে? আমরা জাস্ট যদি লিখি যাচ্ছে বিডি প্রাইম তার স্কয়ার ইকুয়ালস হচ্ছে কি শুধু স্কয়ার, এই অংশটা আছে হচ্ছে ডিডি প্রাইম তার স্কয়ার প্লাস এই অংশ অর্থাৎ বিডি, বিডি তার স্কয়ার। তো এখান থেকে আমরা পরের লাইনে লিখতে পারি যে হচ্ছে আমাদের বিডি প্রাইম ইকুয়ালস হচ্ছে রুট ওভার ডিডি প্রাইম তার হোল স্কয়ার প্লাস বিডি তার হোল স্কয়ার। তো জাস্ট এটা এখানে লিখে দেওয়া হয়েছে এক লাইনে, সেটা আলটিমেটলি আমাদের এবিসি এই মানগুলো যদি বসায় ফেলি দেন একটা চলে আসবে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। সো এটাই হচ্ছে এই প্রশ্নের জন্য আমাদের যে, অর্থাৎ পরবর্তীতে আমরা যে ক্যালকুলেশন করতে চাই সেক্ষেত্রে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। এখন তাহলে আমরা একটা প্রশ্ন দেখতে পারি, এটা সলভটা আমরা দিয়ে নিই। সেটা হচ্ছে যে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত হচ্ছে 4:3:2 এবং তার সমগ্র তলের ক্ষেত্রফল যদি 468 বর্গমিটার হয়, তার কর্ণ ও আয়তন নির্ণয় করো। সো আমরা যে ফর্মুলাটা দেখে আসছি মাত্রই, অর্থাৎ প্রত্যেকটা তলের যে ক্ষেত্রফল আমরা যদি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এবিসি ধরে নিই, দেন সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 × এবি প্লাস বিসি প্লাস সিএ, এবং কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এটাই। সো আমরা জাস্ট এখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, দেন যেটা আসবে। সো আমরা ধরে নিই যে আমাদের যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এগুলো হচ্ছে যথাক্রমে 4x প্লাস 3x প্লাস 2x, এগুলো হচ্ছে আমাদের, বা আমরা প্লাস না দিই, আমরা এইভাবে লিখি জাস্ট দৈর্ঘ্য হচ্ছে আমাদের 4x দেন 3x দেন 2x, এটা হচ্ছে আমাদের প্রত্যেকটার অনুপাত যেহেতু বলছে। সো এখন কি প্রশ্ন যে হচ্ছে তাদের সমগ্র তলের ক্ষেত্রফল, অর্থাৎ 2 × এবি মানে হচ্ছে 4 × অর্থাৎ 4x × 3x, অর্থাৎ এটা যদি আমরা এ ধরি, এটা বি, এটা সি, দেন এবি, দেন হচ্ছে বিসি, বিসি মানে হচ্ছে অর্থাৎ 3x × 2x প্লাস এসি অর্থাৎ 4x × 2x ইকুয়াল টু কত? 468।
468। দেন এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি দেন এখানে আসবে হচ্ছে 3 4 12 12 x স্কয়ার প্লাস 3 দুগুণে 6 x স্কয়ার প্লাস 4 দুগুণে 8 x স্কয়ার, এখানে 468 ডিভাইডেড বাই 2। দেন এখান থেকে আমরা যদি যোগ করি 12 আর 20 এন্ড দেন 12 প্লাস 8 অর্থাৎ 20 প্লাস 6 অর্থাৎ 26 x স্কয়ার ইকুয়াল হচ্ছে 468 ডিভাইডেড বাই 2। দেন এখান থেকে আমাদের x এর ভ্যালু চলে আসবে হচ্ছে কত, x এর ভ্যালু চলে আসবে হচ্ছে আমাদের 3। সো x এর ভ্যালু চলে আসছে 3। x এর ভ্যালু আমরা এখন এই জায়গায় বসায় দিলে আমাদের দৈর্ঘ্য a চলে আসবে হচ্ছে কত 4 × 3 অর্থাৎ 12, b চলে আসবে হচ্ছে 3 × 3 অর্থাৎ 9 এবং c চলে আসবে হচ্ছে 2 × 3 অর্থাৎ 6। তো আমাদের a b c চলে আসছে। এখন তার বলছে যে কর্ণ এবং আয়তন নির্ণয় করো। তো কর্ণের দৈর্ঘ্য আমরা কি জানি যে √ অর্থাৎ এখানে আমরা বের করি এটা, কর্ণ হচ্ছে √ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। দেন এখানে আসবে হচ্ছে আমাদের 12 স্কয়ার প্লাস 9 স্কয়ার প্লাস 6 স্কয়ার। দেন এটার ভ্যালুটা আসবে হচ্ছে আমাদের এখানে 16.6 মিটার। সো এটাই হচ্ছে আমাদের এই ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য। এবং আমাদের যে হচ্ছে আয়তন, আয়তনের সূত্র আমরা জানি হচ্ছে ABC ঘন একক, বা এখানে মোস্ট মিটার আছে, সো ঘন মিটার, এটা আসবে হচ্ছে ঘন মিটার। দেন এবিসির ভ্যালু কত, এর হচ্ছে 12, বি এর হচ্ছে 9, সি এর হচ্ছে 6। দেন এটা ঘন মিটার। দেন এই ক্ষেত্রে এই মানটা আসবে হচ্ছে আমাদের 648 ঘন মিটার, 648 ঘন মিটার। সো এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। সো আমরা পরের অংশে যেতে পারি, সেটা হচ্ছে আমাদের আরেকটা ঘনবস্তু। এখানে মূলত অনেকগুলো ঘনবস্তু আছে। এটা হচ্ছে আমাদের প্রিজম। সো প্রিজম জিনিসটা কি, এটা আমাদের হয়তো ফিজিক্সের যে এক্সপেরিমেন্টটা আছে সেখানে আমরা ইউজ করে থাকছি। সেটা হচ্ছে যে আমাদের একটা ক্রিস্টাল টাইপ স্ট্রাকচার, এইটা আমরা যদি প্রিজমটা দেখি, এই পাশে একটা ত্রিভুজ কাইন্ড অফ শেপ, নিচে একটা চতুর্ভুজ, এইখানে একটা তল, এখানে আরেকটা তল, পিছন সাইডে আরেকটা তল। এবং এটার একটা বিশেষত্ব হচ্ছে আমরা যদি এখানে একটা সার্টেন অ্যাঙ্গেলে আলো ফেলতে পারি এর উপর, সাদা আলো, দেন এখান থেকে একটা রংধনু যে 7টা বর্ণ আছে এগুলা দেখা যায়। অর্থাৎ আমরা দৃষ্টিসীমার মধ্যে যে আলোগুলো আমরা দেখি এই প্রত্যেকটা বর্ণ এখানে ইনক্লুডেড অবস্থা থাকে। এবং একটা সার্টেন অ্যাঙ্গেলে যদি আমরা আপতিত করতে পারি দেন এখান থেকে প্রত্যেকটা আলো কিন্তু দেখা যায়। এবং এটা প্র্যাকটিক্যালটা আমাদের 9 10 যে ফিজিক্স অংশ আছে সেখানে কিন্তু আছে এটা। দেন এটা আরেকটা ভিউ হচ্ছে এটা। এখন বলছে যে প্রিজমের যে ক্ষেত্রফল বা ঘন আয়তন যেগুলো বের করার ফর্মুলা, সেটা হচ্ছে যে প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল, অর্থাৎ এই একটা তল, এই পিছন সাইড আরেকটা, এই একটা দুইটা, দেন এখানে একটা, টোটাল হচ্ছে 5টা। তো সেটা হচ্ছে দুইটা ভূমির ক্ষেত্রফল, ভূমি এই একটা দুইটা ভূমি, পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল, এবং এই ক্ষেত্রে তাহলে 2 × ভূমির ক্ষেত্রফল, অর্থাৎ যে দুইটা আছে এদের ভূমির ক্ষেত্রফল, দেন হচ্ছে ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। দেন এখান থেকে আমরা ফর্মুলা যেটা আসবে আলটিমেটলি যে 2 × অর্থাৎ যেহেতু দুইটা ভূমি আছে, অর্থাৎ এই একটা এই পাশে একটা ওই পাশে একটা, তো এটাই বলছে যে দুইটা ভূমির যে ক্ষেত্রফল, অর্থাৎ ভূমি যেহেতু দুইটা, এদের দুইটার ক্ষেত্রফল প্লাস ভূমির পরিসীমা কি আমরা জানি হচ্ছে বাহুগুলো যোগফল ইন্টু উচ্চতা। তো এটাই হচ্ছে জাস্ট ফর্মুলা, এগুলো আমাদের ডেরিভেশন লাগবে না এখানে। এবং আয়তন কত, সেটা হচ্ছে যে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, আমরা জানি নর্মালি এইভাবেই বের করা হয়। সো আমরা এর পরেরটায় দেখতে পারি, সেটা হচ্ছে পিরামিড। সো পিরামিডের স্ট্রাকচার আমরা সবাই অলরেডি দেখে অভ্যস্ত। সেটা হচ্ছে এই টাইপের, আমরা মিশরের যে গিজা পিরামিডটা আছে এগুলো আমরা কিন্তু অলরেডি দেখছি। তো এই পিরামিডের সাথে আমাদের বইয়ের পিরামিডের কিছুটা ডিফারেন্স আছে। সেটা হচ্ছে এগুলার যে কোনো রকম স্ট্রাকচার হইতে পারে, বাট আমাদের এগুলো এখন হচ্ছে বলা হয়, অর্থাৎ তলের ক্ষেত্রে যে স্ট্রাকচারটা, এটা স্ট্যান্ডার্ড যে পিরামিডের স্ট্রাকচার এটাই ফলো করা হয়। তো এটা হচ্ছে ভূমি হয় আমাদের, এবং এটা হচ্ছে শীর্ষ। তো এক্ষেত্রে পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল, অর্থাৎ এই একটা সারফেস, এই সামনের একটা, এই একটা এবং অপর সাইডের একটা, এবং নিচের ভূমি, প্রত্যেকটার যে ক্ষেত্রফল সেটা হয় হচ্ছে ভূমির ক্ষেত্রফল যেটা আছে প্লাস পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল। এখন পিরামিডের ক্ষেত্রে উচ্চতা যদি হয় হাইট, অর্থাৎ এই অংশ থেকে এই অংশের এই লম্ব দূরত্ব যদি হয় এইচ, অর্থাৎ এটাকে যদি আমরা টোটালটা এইচ দেই উচ্চতা, এবং ভূমি ক্ষেত্রের অন্তর্বৃত্তর ব্যাসার্ধ, অর্থাৎ এইখানে যদি একটা বৃত্তকল্প আঁকা যায়, এই সেন্টার পয়েন্ট থেকে যদি একটা বৃত্ত অঙ্কন করা যায়, এই বৃত্তের যদি কিনা হচ্ছে ব্যাসার্ধ, অর্থাৎ অন্তর্বৃত্ত মানে হচ্ছে এই চতুর্ভুজের অন্তর্গত একটা বৃত্ত,
এর ক্ষেত্রফল যদি হয় হচ্ছে আর, এবং হেলানো উচ্চতা হচ্ছে এই অংশ যেটা, এই হেলানোর সাইড যেটা আছে এটার উচ্চতা যদি হয় হচ্ছে এল, দেন এল সমান এটা কি একটা পিথাগোরাসের উপপাদ্য হবে না, এটা যদি 90 ডিগ্রি হয়, এটা লম্ব, এটা হচ্ছে অতিভুজ, তো এল সমান হবে হচ্ছে, অর্থাৎ এল স্কয়ার সমান হচ্ছে এসি স্কয়ার প্লাস আর স্কয়ার। সেখান থেকে পরের লাইন আমরা জাস্ট স্কয়ারটাকে মুছে দিলে আমাদের এটা চলে আসবে, সেটা হচ্ছে এল সমান চলে আসবে রুট ওভার এসি স্কয়ার প্লাস আর স্কয়ার। দেন এখান থেকে আমাদের আয়তনের যে ফর্মুলাটা আসবে সেটা হচ্ছে 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, এটা হচ্ছে আমাদের পিরামিডের আয়তনের ফর্মুলা। এবার আসে হচ্ছে আমাদের সমবৃত্ত ভূমি কোণক। তো এই কোণকটা আসলে খুবই ইম্পর্টেন্ট, কারণটা হচ্ছে আমাদের হায়ার স্টাডিজে এই কোণকটা নিয়ে অনেক বেশি ডিসকাস করা আছে। বাকি আমাদের যে প্রিজম কিংবা আমাদের পিরামিড এগুলো নিয়ে খুব বেশি ডিসকাস করা নাই, বাট কোণকটা নিয়ে আমাদের অনেক বেশি ডিসকাস করা আছে, কারণ হচ্ছে কোণকটার ইউজ কেসটা অনেক বেশি আমাদের ইন্টারমিডিয়েট সেক্টরে বা হায়ার স্টাডিজে। এখন এই কোণকের কিন্তু বাস্তব এক্সাম্পল কিন্তু আমরা অনেকেই দেখে আসছি, এইখানে মূলত এটা আরো বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমরা যারা গ্রামে আছে তারা কিন্তু এটা দেখে থাকবে যে গ্রামের যে কৃষক আছে যারা, তারা কিন্তু রোদের মধ্যে বা বৃষ্টিতে কিন্তু তাদের মাথাকে প্রোটেক্ট করার জন্য এই টাইপের একটা ইউজ করে কিন্তু, এবং আমাদের জন্মদিনের ক্ষেত্রে কিন্তু এটা অহরহ আমাদের ইউজ হয়, অর্থাৎ বার্থডে হ্যাট বলা হয়। তো এই যে শেপ এটাই মূলত হচ্ছে আমাদের কোণক। এবং সমবৃত্ত ভূমি কোণক মিন করা হচ্ছে যে নিচে এই পুরা পোর্শনটা কিন্তু একটা বৃত্ত। এইখানেও কিন্তু আপনি যদি দেখেন বার্থডে কেকের যে নিচের অংশ এটা কিন্তু টোটাল একটা বৃত্ত, এবং এখান থেকে আমাদের কয়েকটা আরো বের করা যায়, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, এইগুলো আমরা এখন ডিসকাস করছি না, এগুলো হায়ার স্টাডিজে দেখবেন। সো আপাতত এতটুকু জেনে রাখেন এটা হচ্ছে সমবৃত্ত ভূমি কোণক একটা, এবং এখান থেকে আমাদের যে বিভিন্ন ফর্মুলাগুলো আছে সেটা আমরা একটু দেখে নিই এখন। সো ফার্স্টে যদি হয় যে এই যে সমবৃত্ত ভূমিকের কথা বললাম, তো এই বৃত্ত এবং সেটা ভূমিক মানে হচ্ছে এই ভূমির উপর বেস করে হচ্ছে আমাদের কোণটা গঠন করা হয়েছে। দেন এখন এই কোণকের উচ্চতা যদি হয় ওয়ে, অর্থাৎ এই বৃত্ত যেটা আছে তার কেন্দ্র থেকে পিরামিডের মতো কাইন্ড অফ, সেখান থেকে আমাদের হাইট যেটা সেটা যদি হয় এইচ, ব্যাসার্ধ যেটা সেটা যদি হয় আর, হেলানো তলের উচ্চতা সেটা যদি হয় এল, এবং এই হেলানো তল আমাদের যে লম্ব যেটা আছে তার সাথে যে কোণ উৎপন্ন করে সেটা যদি হয় থিটা, দেন বক্রতলের যে ক্ষেত্র অর্থাৎ এই যে সারফেসটা আছে এটা কিন্তু আমরা টোটালটা ঘুরাই, অর্থাৎ আমাদের বার্থডে কেকের হ্যাটের যে উপরের যে কাগজের লেয়ারটা এটার ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই, দেন এটা হবে হচ্ছে হাফ ইন্টু ভূমির পরিধি ইন্টু হেলানো উচ্চতা, অর্থাৎ ভূমির পরিধি আমরা জানি বৃত্তের যে পরিধি সেটা হচ্ছে 2πr ফর্মুলা, এবং ভূমির যে আমাদের হেলানো উচ্চতা অর্থাৎ এটাকে আমরা কি ধরে নিচ্ছি এল, দেন এখান থেকে আসবে হচ্ছে 2 কেটে গেলে জাস্ট πr/l, এটাই হচ্ছে আমাদের বক্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ আমরা বার্থডে কেকের যে কাগজের যে অংশটা দেখি এটার ক্ষেত্রফল। এরপর সমগ্র তলের ক্ষেত্রফল, এই ক্ষেত্রে আবার ভূমি অংশটাও যোগ হয়ে যাবে, অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল যেটা ছিল অলরেডি বের করা এবং ভূমি তলের ক্ষেত্রফল অর্থাৎ πr² এটা যোগ হয়ে যাবে। দেন এখান থেকে আলটিমেটলি যেটা আসতেছে সূত্র সেটা হচ্ছে πr ইন্টু আর প্লাস, এটা আমরা এইভাবে মনে রাখতে হবে যে আমাদের বক্রতলের ক্ষেত্রফল যেটা তার সাথে হচ্ছে জাস্ট ভূমির ক্ষেত্রফল, অর্থাৎ ভূমি যত বৃত্ত তো বৃত্তের ক্ষেত্রফল πr², এটা যোগ হয়ে যাবে, আর কিছু না। দেন আয়তনের সূত্র হচ্ছে 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা, অর্থাৎ 1/3 πr², এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল এবং উচ্চতা হচ্ছে এই দুটা গুণফল। সো আমরা এখন আরেকটা অংশ দেখি, সেটা হচ্ছে গোলক। এটা হচ্ছে আমাদের গ্লোব যেটা আছে পৃথিবীর যে আমরা বলতে পারি যে পৃথিবীর মানচিত্র যে গ্লোবটা আছে এটাই একটা, অর্থাৎ গোলক বা ফুটবল বলতে পারি আমরা, একটা ফুটবলের যে শেপ এটাই হচ্ছে মূলত গোলক, অর্থাৎ টোটালটা একটা বক্সের মতো। আমরা বা আমাদের হচ্ছে ভর নিক্ষেপে যে আমরা লোহার বলটা ইউজ করি সেটা কিন্তু একটা গোলকেরই অংশ। এখন গোলকের এই ডিসক্রিপশন দিয়ে তো কাজ হবে না, আমাদের ম্যাথ করতে হবে। তো ম্যাথের ক্ষেত্রে এই ক্ষেত্রে আমাদের শুরুতেই যেটা আসবে সেটা হচ্ছে গোলকের যে ব্যাসার্ধ, অর্থাৎ আমরা ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের একটা ফুটবল, এটা একটা ফুটবল। এই ফুটবলটাকে আমরা যদি একদম মাঝখান থেকে ক্রস সেকশন করি, দেন আমরা যে অংশটা পাবো এখান থেকে জাস্ট একটা এরকম একটা সার্কেল পাবো, অর্থাৎ জাস্ট ক্রস সেকশন যদি করে আমরা, বা আমরা চাঁদের এক্সাম্পলটা দিতে পারি যে চাঁদ কিন্তু একটা টোটাল গোলাকার বস্তু, অ্যাকচুয়াল গোল না হলেও অনেকটাই গোলাকার। তো এটা কিন্তু আমরা সামনে থেকে একটা জাস্ট বৃত্তর মতো দেখি, তো এই বৃত্তটার যে সেন্টার থেকে যে দূরত্ব এটাকে হচ্ছে ব্যাসার্ধ বলা হয়, এবং এই একটা সার্টেন অ্যাঙ্গেল, যেহেতু 3 ডাইমেনশনাল অবজেক্ট তো এটা একটা সার্টেন অ্যাঙ্গেল থাকবে, অর্থাৎ বৃত্তের যে কোনো একটা পোর্শনে আমরা তাহলে এখানে আরেকটা আমরা বৃত্তর মতো আঁকায় নিতে পারি, অর্থাৎ যেহেতু একটা সার্কেল আকৃতি অর্থাৎ 3 ডাইমেনশনাল অবজেক্ট। সো এই অংশ থেকে এইটার যে দূর অ্যাঙ্গুলার ডিস্টেন্স সেটা হচ্ছে যদি হয়
আমাদের এই ব্যাসার্ধ তো এটা বললাম, এবং থিটার যদি অ্যাঙ্গেল থাকে এবং এইখানে যদি আরেকটা বৃত্ত হয়, অর্থাৎ এই ওপরের অংশ যেটা, এটারও তো একটা সেন্টার থাকবে যেহেতু গোলাকার, এই দূরত্বটা যদি হয় হচ্ছে আমাদের, আমরা এখানে যে মার্কিং করা সেটাই দেখাই। দেন আমাদের ব্যাসার্ধ যদি হয় আর, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এটা হবে হচ্ছে 4πr², এবং আয়তন হচ্ছে 4/3πr³। এটা আমাদের হচ্ছে আয়তনের সূত্র। এবং এইচ উচ্চতায় তল ছেদ, অর্থাৎ এই অংশের কথা যেটা বলতেছি, এইচ উচ্চতা অর্থাৎ এই ডিস্টেন্সটা, এটা যদি হয় এইচ, দেন এইচ উচ্চতায় তলচ্ছেদ, তলচ্ছেদ বলতে এই তলটাকে ছেদ করে এরকম উৎপন্ন আরেকটা যে বৃত্ত থাকবে, ওই বৃত্তের যে ব্যাসার্ধ সেটা হবে হচ্ছে √r² - h²। এখানে কিন্তু আমাদের পিথাগোরাসের উপপাদ্যটা ইউজ হয়েছে, কারণটা হচ্ছে এইটা যদি আমরা দেখেন, এই অংশটা, এইটা এবং এইটা, এর মাঝখানে কিন্তু এটা 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি হলে এটা কি অধিভুজ, অর্থাৎ r² হচ্ছে bp² প্লাস h², অর্থাৎ ওপি যেটা তার স্কয়ার। তো সেখান থেকে বিপিটাই হচ্ছে মূলত এই বৃত্তের ব্যাসার্ধ। দেন আমরা লিখতে পারি যে বিপি সমান হচ্ছে √r² - h²। তো এটাই সেখানে ফর্মুলা করে লিখে দেওয়া আছে। এখন আমরা একটা ম্যাপ দেখতে পারি যে সমান উচ্চতা বিশিষ্ট একটি সমবৃত্ত ভূমিক কোণক, একটি অর্ধগোলক ও একটি সিলিন্ডার সমান সমান ভূমির উপর অবস্থিত। দেখাও যে তাদের আয়তনের অনুপাত হচ্ছে 1:2:3, অর্থাৎ সমান উচ্চতা অর্থাৎ হাইট সমান তাদের প্রত্যেকের। আমরা কি কি দেওয়া আছে সেটা যদি দেখি, যে আমরা ধরে নেই যে প্রত্যেকের জন্য উচ্চতা ফিক্স, সেটা হচ্ছে এইচ। বৃত্ত যেটা বলছে তার ব্যাসার্ধ যদি হয়, বৃত্তের ব্যাসার্ধ যদি হয় হচ্ছে আর। এখন কি বলছে যে কোণক, একটি অর্ধগোলক এবং একটি সিলিন্ডার, অর্থাৎ তিনটা জিনিস আছে। একটা হচ্ছে বৃত্ত, অর্থাৎ একটা হচ্ছে আমাদের কোণক, একটা হচ্ছে সিলিন্ডার এবং হচ্ছে গোলক। এখন আমরা কি বলছে যে আয়তন। আচ্ছা, তো আয়তনের ক্ষেত্রে আমরা প্রথমে কি সিলিন্ডার আছে, একটি কোণক এবং একটি অর্ধগোলক। তো গোলকের আয়তন কি জানি আমরা, গোলকের আয়তন হচ্ছে 4/3πr³। সিলিন্ডারের আয়তন হচ্ছে πr²। আমরা উচ্চতা যদি h ধরে নিয়েছি তো πr²h। এবং আমাদের আরেকটা কি বলছে যা হচ্ছে সিলিন্ডারের সমান, একটা হচ্ছে কোণক। আচ্ছা, তো কোণকের আয়তন হচ্ছে 1/3πr²h। এটাই হচ্ছে আমাদের তিনটা সূত্র। তো এখন এই অংশ দেখে আমরা হচ্ছে, আচ্ছা, তো এখানে আমাদের হাইটটা যদি হচ্ছে কি বলা হয়েছে যে সমানুচিত বিশিষ্ট কোণরূপের অর্থ হলো সিলিন্ডার সমান সমান। আচ্ছা, তো এখানে এটা হচ্ছে 1/3, আমরা সূত্রটা πr³ হবে, এখানে πr² হবে না। এবং সিলিন্ডার আয়তন হচ্ছে πr²h। আচ্ছা, সমান উচ্চতা বিশিষ্ট। ওকে, সো এখানে উচ্চতাটাও সমান বলা হয়েছে, অর্থাৎ এখানে আমরা উচ্চতার জায়গায় আর বসাই দিতে পারি ডিরেক্ট। তার মানে এখানে সিলিন্ডার আয়তনটা আসবে হচ্ছে πr, এই এইচ এর মান যদি, অর্থাৎ এইচ এবং আর এই দুইটাও সমান যদি হয়, দেন আমরা πr², এইচ এর জায়গায় আমরা যদি আরেকটা আর বসাই দিই, অর্থাৎ এখানে আসবে হচ্ছে πr³। এখন কি বলছে যে এই বৃত্তটা কিন্তু সমান না, অর্থাৎ আমরা যদি দেখি অর্ধগোলক, গোলকটা কিন্তু সমান না। তো গোলকের আয়তন ছিল হচ্ছে 4/3πr³, তাহলে অর্ধগোলকের আয়তন কত হবে, অর্ধগোলক এটা যা ছিল তার অর্ধেক, অর্থাৎ 4/6πr³। এখন জাস্ট হচ্ছে আমরা এই ফর্মুলাগুলো জাস্ট অনুপাতটা বের করব, কোনটা প্রথমে বলছে যে একটি হচ্ছে তাদের আয়তনের অনুপাত, আমরা আলাদা করে লিখছি গ্রিন কালারে। এই হচ্ছে একটা, এই হচ্ছে আরেকটা, এবং এইটা হচ্ছে এই হচ্ছে আরেকটা গুণক। আচ্ছা, এটা একটা, এটাকে আলাদা করে লিখি, অর্থাৎ 1/3πr³। এই হচ্ছে আমাদের আরেকটা। এখন কি বের করতে হবে যে এদের যে আয়তনের অনুপাত সেটা হচ্ছে 1:2:3। তো এই ক্ষেত্রে তাহলে আমাদের শুরুতে কোনটা আসবে সেটা হচ্ছে, প্রথমে কোনটা বলছে যে কোণক, তো কোণকেরটা কি আছে 1/3πr³। আমরা লিখি 1/3πr³। তারপর কোনটা, কোণকের পর হচ্ছে অর্ধগোলক। অর্ধগোলকের জন্য কোনটা আসছে আমাদের 4/6
পাই আর কিউব। তারপর কোনটা আছে অর্ধগোলক, কোন, দেন হচ্ছে সিলিন্ডার। তো সিলিন্ডারটা হচ্ছে পাই আর কিউব। এখন তিনটার মধ্যে কিন্তু পাই আর কিউব এই পোর্শনটা কমন আছে, তো আমরা এটা বাদ দিয়ে দিই, এই অংশটা বাদ। দেন এইখানে থাকবে হচ্ছে 1/3, এখানে থাকবে হচ্ছে 2/3, এখানে জাস্ট 1। তো এইখানে আমরা যদি 3 দ্বারা গুণ করে দিই, দেন আলটিমেটলি যেটা পাবো সেটা হচ্ছে, আমরা এখানে লিখি, এখানে প্রত্যেকটা যদি আমরা 3 দ্বারা গুণ করে দিই, দেন এখানে 3 3 কেটে যাবে, থাকবে হচ্ছে 1, এখানে 3 3 কেটে যাবে, থাকবে হচ্ছে 2, এখানে 3 3 কেটে যাবে, এখানে 3 তো নাই, জাস্ট 3 দ্বারা গুণ করা থাকবে হচ্ছে 3। তো আমাদের অনুপাত কিন্তু চলে আসছে, সেটা হচ্ছে 1:2:3। সো এটা হচ্ছে আমাদের প্রমাণ, যেটা বলছিল যে সমান উচ্চতা বিশিষ্ট, অর্থাৎ উচ্চতা সমান একটি সমবৃত্তভূমি কোণক, একটি অর্ধগোলক ও একটি সিলিন্ডার সমান সমান ভূমির উপর অবস্থিত। ভূমি সমান বলতে তাদের যে ভূমির যে বৃত্তটা আছে এটার ব্যাসার্ধ সমান এবং উচ্চতাও সেম, টোটালটাই আর। দেন দেখাতে হবে হচ্ছে তাদের আয়তন অনুপাত 1:2:3। দেন আমরা যেটা করছি, প্রথম গোলকের আয়তন বের করছি, যেহেতু আমরা এটা জানি, বাট এরপর বলছে অর্ধগোলক, অর্থাৎ যা গোলকের আয়তন তার অর্ধেক হবে জাস্ট। দেন সিলিন্ডারের আয়তন এটা বসানো হয়েছে, দেন কোনকের আয়তন এটা তো আমরা জানি 1/3 পাই আর স্কয়ার এইচ বা পাই আর কিউব। দেন এইচ এর মান যেহেতু এখানে আর এর সমান, তো এটা বসাই দিলে 1/3 পাই আর কিউব এটা চলে আসে। দেন এদের অনুপাত বের করছে, যেটা কিন্তু 1:2:3 চলে আসছে। সো আশা করি বুঝতে পারছেন। সো এখন আসবে হচ্ছে আমাদের যৌগিক ঘনবস্তু। এতক্ষণ যেগুলো দেখলাম আমরা শুরু থেকে যদি আবার একটু রিকল করি, প্রথমে ছিল হচ্ছে ঘনবস্তু, যার মধ্যে আমরা হচ্ছে ইট, পাথর এগুলো দেখছি, বিভিন্ন বক্স। দেন হচ্ছে আমাদের আয়তাকার ঘনবস্তু দেখে আসছি। দেন আয়তাকার ঘনবস্তুর মধ্যে আমরা একটা ম্যাথ করছি। দেন প্রিজম, এটার আয়তন বা ক্ষেত্রফলের যে ফর্মুলা এটা দেখছি। দেন পিরামিড দেখছি। দেন সমবৃত্তভূমি কোণক। দেন আমরা এটার যে ফর্মুলা এগুলো দেখছি। দেন গোলকটাও দেখা হয়েছে। এখন কথা হচ্ছে এগুলো তো রেগুলার শেপ, অর্থাৎ এগুলোর জন্য আয়তন এর যে ফর্মুলা এটা ফিক্সড। কিন্তু যদি এরকম হয় যে আমাদের যৌগিক একটা ঘনবস্তু, যেমনটা এখানে দেখতে পাচ্ছি একটা ক্যাপসুল আছে, যে ক্যাপসুল আমরা খাই। এখন ক্যাপসুলটা যদি একটু দেখেন একটু ভালোভাবে, এখানে কিন্তু আমরা পরের স্লাইডে আমরা দেখি তাহলে বুঝতে পারবো। এই ক্যাপসুলটা কিন্তু দেখে মনে হচ্ছে যে টোটালটা একটা ক্যাপসুল, জাস্ট ইটস ওকে। বাট এই ক্যাপসুলটার কিন্তু গঠন যদি দেখি, এখানে দেখেন একটা অর্ধ গোলক আছে, এখানে আরেকটা অর্ধ গোলক আছে, এবং এটা কিন্তু একটা সিলিন্ডার। এটা কিন্তু আমরা যদি আলাদা করে দেখি তাহলে একটু বুঝতে অসুবিধা হবে। অর্থাৎ এই অংশতে এই একটা ক্যাপসুল, এইটারই একটা আলাদা শেপ হচ্ছে এই অংশ, এখানে এই পাশে কিন্তু এখনো কিন্তু ওইভাবে আলাদা করে বোঝা যাচ্ছে না। বাট এখন যদি আমরা এটাকে আলাদা করে ফেলি, দেখেন এটা একটা অর্ধগোলক, এটা আরেকটা অর্ধগোলক, এবং মাঝখানের অংশটা কিন্তু একটা সিলিন্ডার। এখন যদি বলে যে আমাদের এই ক্যাপসুলটার হচ্ছে আয়তনটা কত, এটা বের করো, ক্ষেত্রফল কত বের করো, তো আমরা কিভাবে বের করবো? ক্যাপসুলের জন্য তো আমরা কোনো সূত্র শিখি নেই। কিন্তু আমরা যদি এটাকে আলাদা আলাদা টুকরা করে ফেলি, অর্থাৎ তিনটা অংশ যদি ভাগ করি, সিলিন্ডারের ক্ষেত্রফল আমরা বের করতে পারি, আয়তন বের করতে পারি, অর্ধগোলকের আয়তন বের করতে পারি, ক্ষেত্রফল বের করতে পারি। দুইটা যোগ করে তিনটা যোগ করে দিব, আয়তন বের হয়ে যাবে, তিনটার ক্ষেত্রফল যোগ করবো, টোটাল ক্যাপসুলের ক্ষেত্রফলটা কিন্তু বের হয়ে যাবে। সো একইভাবে এই টাইপের একটা যদি শেপ থাকে, এটা একটা ঘনবস্তু এবিসি, যদি আমরা হাইট ধরে নিই বা দৈর্ঘ্যবস্তু উচ্চতা ধরে নিই, দেন এটার ক্ষেত্রফল বের করতে পারি, উচ্চতা বের করতে পারি, ঘনমাত্রা আমাদের যে এটার যে হচ্ছে আয়তন এটা আমরা বের করতে পারি। দেন এই উপরের অংশ এটা কিন্তু একটা পিরামিড আকৃতি, তো পিরামিডের আয়তন ক্ষেত্রফল বের করার সূত্র আমরা দেখে আসছি অলরেডি। এগুলো জাস্ট দুইটা আলাদা আলাদা বের করে যোগ করে দিলে কিন্তু হয়ে যাবে। সেম এখানেও এটা একটা প্রিজম, অর্থাৎ এই অংশটা একটা প্রিজম। দেন এই প্রিজমের সাথে আমরা কিন্তু এটা এই যে ঘনবস্তুটা আছে এটা কিন্তু যদি যোগ করে দিই, অর্থাৎ ক্ষেত্রফল যদি চাই দেখেন ক্ষেত্রফল যোগ করবো, আয়তন চাই দেন আমরা আয়তনটা যোগ করে দিলে কিন্তু চলে আসবে। সো এইভাবে মূলত আমাদের এই যৌগিক যে আমাদের ঘনবস্তুগুলো আছে সবগুলোর ক্ষেত্রফল কিন্তু আমরা চাইলে বা আয়তন চাইলে আমরা কিন্তু বের করতে পারি। সো যদি কোনো প্রশ্ন থেকে থাকে, অর্থাৎ এই আজকে যে লেকচার এর মধ্যে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আমাদের যে ইনবক্স আছে সেখানে জানাতে পারেন, আমাদের কিউএনএ সেকশন আছে সেখানেও আমরা জানাইতে পারেন। আর যদি কোনো প্রশ্ন না থাকে বা কোনো যে কোনো ধরনের কোনো সমস্যা থাকে বা উৎসের সংক্রান্ত কোনো সমস্যা যদি থেকে থাকে, দেন আমাদেরকে জানাইতে পারেন। সবার জন্য শুভকামনা থাকলো, ধন্যবাদ।